হাই এভরিওয়ান। তো এর আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে সি প্রোগ্রাম এক্সিকিউট হয়, অর্থাৎ একটা সি প্রোগ্রাম কিভাবে ইন্টারনালি কাজ করে। আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে তোমার ডেটা টাইপস এবং ভেরিয়েবল অ্যাকচুয়ালি কী এবং সেগুলোকে কিভাবে ইউজ করতে হয়। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে শুধু সি নয়, প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরেই এই ডেটা টাইপস এবং ভেরিয়েবলসের গুরুত্ব অপরিসীম। তো আজকের ভিডিওতে এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা আলোচনা করব ভেরিয়েবলস এবং ডেটা টাইপস নিয়ে। তো ভেরিয়েবলস এবং ডেটা টাইপস সম্পর্কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে জানার আগে আমরা আমাদের ডেইলি লাইফে এটার ইউজ দেখব, ঠিক আছে? তো চলো দেখা যাক। তো দেখো এখানে তোমার চারটে বক্স রয়েছে, ঠিক আছে? দেখো এখানে চারটে বক্স রয়েছে। কি কি? রেড, ব্লু, গ্রিন আর ইয়েলো। ওকে, চারটে বক্স রয়েছে। তো প্রতিটা বক্সের ভিতরে ধরো রেড কালারের যে বক্সটা সেটা রেড কালারের পেন রাখার জন্য, ব্লু কালারের বক্সটা ব্লু কালারের পেন রাখার জন্য, গ্রিন কালারের বক্সটা গ্রিন কালারের পেন রাখার জন্য, ইয়েলো কালারের বক্সটা ইয়েলো কালারের পেন রাখার জন্য, ঠিক আছে? তো রেড কালারের পেন আমরা কটা রাখছি? 5টা, ব্লু কালারের পেন 12টা, গ্রিন কালারের পেন 8টা, ইয়েলো কালারের পেন 10টা। ওকে, আর এই প্রত্যেকটা বক্সের একটা করে নাম রয়েছে। দেখো কি কি নাম রয়েছে। এই বক্সের দেখো একটা নাম রয়েছে যেটা হচ্ছে তোমার এ, এই বক্সের নাম বি, এই বক্সের নাম সি এবং এই বক্সের নাম ডি। ওকে, প্রতিটা বক্সে আলাদা আলাদা নাম রয়েছে। তো এইখানেই আমি যদি ভেরিয়েবলস এবং ডেটা টাইপসের সাথে এটা কম্পেয়ার করি, তো এখানে এ, বি, সি এবং ডি এই চারটেকেই বলা হয় ভেরিয়েবলস। কি বলা হয়? এই চারটেকেই বলা হয় ভেরিয়েবলস। এবং এই বক্সগুলোকে, এই প্রতিটা বক্সকে বলা হয় মেমোরি, মেমোরি বা স্টোরেজ। ওকে, মেমোরি বা স্টোরেজ। আর এই যে 5টা, 12টা, 8টা, 10টা এই যে এই ভ্যালুগুলো রয়েছে এগুলোকে বলা হয় তোমার ভ্যালু, ঠিক আছে? ভ্যালুস। এই যে এই ভ্যালু, এগুলো হচ্ছে ভ্যালুস। আর এই যে রেড, ব্লু, গ্রিন আর ইয়েলো এগুলোকে বলা হয় ডেটা টাইপস, ঠিক আছে? এগুলোকে বলা হয় তোমার ডেটা টাইপস প্রোগ্রামিংয়ের সাথে যদি আমি এটার কম্পেয়ার করি। দেখো কারণ কি, এই যে বক্সগুলো রয়েছে সেই বক্সটার প্রতিটা বক্সের যে যে নামগুলো রয়েছে সেই নামগুলো হচ্ছে ভেরিয়েবলস। এবং প্রতিটা বক্সের ভিতরে যে মেমোরি, প্রতিটা বক্স যে পরিমাণ জায়গা নিচ্ছে সেটা হচ্ছে তার মেমোরি বা স্টোরেজ। প্রতিটা বক্সের ভিতরে যে কটা আইটেম স্টোর করা হচ্ছে, কোনটাতে 5টা লাল পেন, কোনটাতে 12টা ব্লু পেন, এই যে এই ভ্যালুগুলো, এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? আর ওই যে রেড কালারের টাইপ, বক্সটার কালার কি, বক্সটার ভিতরে কী ধরনের পেন স্টোর করা হচ্ছে, রেড কালারের টাইপটা কি, রেড, কী ধরনের প্লেন, ব্লু কালারের বক্সে কী ধরনের পেন স্টোর করা হচ্ছে, ব্লু কালারের ডাটা টাইপ কি, ব্লু। গ্রিন কালারের বক্সে কী ধরনের পেন স্টোর করা হচ্ছে, গ্রিন কালারের, তাহলে তার টাইপটা কী হচ্ছে, গ্রিন। ঠিক সেরকম ইয়েলোর ক্ষেত্রে টাইপটা হচ্ছে ইয়েলো। তো এটা হচ্ছে ডেটা টাইপ। তো ঠিক যেমন তোমাকে এই এক্সাম্পলটা দিলে তোমরা বুঝতে পারবে। দেখো ইন্ট এ ইজুকাল টু, যদি আমি 10 লিখি, তো দেখো এখানে 10টা হলো তোমার ভ্যালু, ওকে, এটা হলো তোমার ভেরিয়েবল এবং ইন্টটা হলো তোমার কি, ডেটা টাইপ। ওকে, এবার দেখো কি ভেরিয়েবল কাকে বলে। তাহলে ভেরিয়েবল কাকে বলছে? ভেরিয়েবল হলো কোনো একটা প্রোগ্রামিংয়ের ভিতরে যখন আমরা কোনো ভ্যালু স্টোর করতে যাই, তো তার জন্য আমাকে প্রথমে মেমোরি ডিফাইন করতে হচ্ছে। তার জন্য তো আমার মেমোরি লাগবে। কোনো কিছু আমরা যখন স্টোর করতে যাব তার জন্য একটা জায়গা বা স্টোরেজ লাগবে বা মেমোরি লাগবে। তো সেইটার যে নামটা, সেই জায়গা বা স্টোরেজের যে নাম বা মেমোরিটা, সেটা সেই নামটাই হলো তোমার ভেরিয়েবল। সেই নামটাই কি? সেই নামটাই তোমার ভেরিয়েবল। ওকে, আর সেই যে ভ্যালুটা সেটা হচ্ছে নর্মাল, যেটা ওই ভেরিয়েবলের ভিতরে ভ্যালু স্টোর করছি সেটা হচ্ছে ভ্যালু। আর সেই ভেরিয়েবলটা কী ধরনের, অর্থাৎ এই যে ভ্যালুটা আমরা স্টোর করছি সেটা কী ধরনের ভ্যালু, ইন্টিজার ভ্যালু নাকি ডেসিমাল ভ্যালু, মানে ডেসিমাল মানে যেটা পয়েন্ট থাকে, বা কোনো ধরনের ক্যারেক্টার, ABCD ক্যারেক্টার, এই কী ধরনের ভ্যালু সেটা আমাদের জানতে হবে। কারণ প্রতিটা ভ্যালুর জন্য আলাদা আলাদা জায়গা তৈরি হয়। তো কী ধরনের ভ্যালু সেটা জানতে হবে। সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু, 10 ইন্টিজার টাইপের ভ্যালু, তাই এখানে ইন্ট লিখেছি। তো ইন্ট হলো ডেটা টাইপ, অর্থাৎ ভ্যালুর টাইপটা কি সেটাই হলো তোমার ডেটা টাইপ। ওকে, তো এবার আমরা ভেরিয়েবলসের বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তো ভেরিয়েবলসের ভিতরে ডিটেলসে আলোচনা করার আগে ভেরিয়েবলস যে ডিফাইন করি আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে, তার কিছু মেথডোলজি আছে, ঠিক আছে? তো কি মেথডোলজি?
কোনো ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করব, ভেরিয়েবলের যে নাম, এই যে আমি এ ভেরিয়েবলটা লিখেছিলাম, এই যে ভেরিয়েবলের নাম লেখার জন্য তিনটে জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। কি? এক নাম্বার, যে ভেরিয়েবলের নাম অ্যালফাবেটস, তারপরে তোমার ডিজিটস আর আন্ডারস্কোর এই হাইফেনটা, ওকে, এই ড্যাশটা, আন্ডারস্কোর, এই তিনটে জিনিস দিয়ে ভেরিয়েবলের নাম ডিফাইন হতে পারে। এর বাইরে কোনো কিছু ভেরিয়েবলের নাম বানানোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি না। যদি ইউজ করি তাহলে সেটা এরর দেখাবে আমাদেরকে। তো এটা গেল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট কি? কোনো ভেরিয়েবলের নাম কখনো ডিজিট দিয়ে শুরু হবে না, অর্থাৎ কোনো নাম্বার দিয়ে কোনো ভেরিয়েবলের নাম শুরু হবে না। অর্থাৎ কি? ক্যান নট স্টার্ট উইথ ডিজিটস। অর্থাৎ কোনো ভেরিয়েবলের নাম যদি 1A রাখা হয় তাহলে এটা ইনভ্যালিড। ঠিক আছে? কোনো ভেরিয়েবলের নামের স্টার্টিংয়ে কোনো দিনও নাম্বার ব্যবহার করা যাবে না। তুমি A1 লেখো, দেন ইট ইজ আ ভ্যালিড ভেরিয়েবল, বাট 1A 2A দিস ইজ আ রং ভেরিয়েবল ডিক্লেরেশন। A1 A2 অর্থাৎ তুমি ফার্স্ট যে ক্যারেক্টারটা হবে বা ফার্স্ট যে এলিমেন্টটা হবে সেটা কোনো দিনও ডিজিট হবে না। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে। আর 3 নাম্বার পয়েন্ট কি? 3 নাম্বার পয়েন্ট হলো যে আমরা কোনো হোয়াইট স্পেস, অর্থাৎ ভেরিয়েবলের নামের মাঝখানে কোনো হোয়াইট স্পেস অ্যান্ড রিজার্ভড ওয়ার্ড। এবার রিজার্ভড ওয়ার্ড কি আমি তোমাদের বলছি। রিজার্ভড ওয়ার্ড ইউজ করা যাবে না। ঠিক আছে? কোনো হোয়াইট স্পেস বা রিজার্ভড ওয়ার্ড ইউজ করা যাবে না। অর্থাৎ এটার মানে কি? এটার মানে হলো যে তোমরা যদি দেখো নো হোয়াইট স্পেস মানে কি, এ বি, তুমি একটা ভেরিয়েবলের নাম এ বি লিখলে কিন্তু এ এবং বি এর মাঝখানে স্পেস দিতে পারবে না। ঠিক আছে? এ এবং বি এর মাঝখানে তুমি স্পেস দিতে পারবে না, দেন এটা ইনভ্যালিড ভেরিয়েবল হয়ে যাবে। আর কি? কোনো রিজার্ভড ওয়ার্ড, অর্থাৎ সি এর ভিতরে আই থিঙ্ক 32টা রিজার্ভ ওয়ার্ড রয়েছে। রিজার্ভ ওয়ার্ড কী কী? যেমন ধরো ইন্ট রিজার্ভ ওয়ার্ড, তারপরে ধরো লং রিজার্ভ ওয়ার্ড, অর্থাৎ যেগুলো কনস্ট্যান্ট, যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারবো না। তো রিজার্ভ ওয়ার্ড সম্পর্কে আমরা পরবর্তীকালে জানবো। তো কোনো রিজার্ভ ওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না। ওকে? তো আর একটা জিনিস তোমাদেরকে ভেরিয়েবলের বিষয়ে মাথায় রাখতে হবে, সেটা কি? ভেরিয়েবল সি হলো, একটু জুমটা কমাই, হ্যাঁ, সি হলো তোমার কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। ওকে? কেন কেস সেন্সিটিভ বললাম? কারণ দেখো এজ, এই যে এজ, একটা ধরো ভেরিয়েবল, কারো এজ 10 বছর, তুমি এই যে এই এজটা লিখছো আর তুমি যদি এই এজ লেখো, এই দুটো সম্পূর্ণ আলাদা ভেরিয়েবল। ওকে? এই দুটো সম্পূর্ণ আলাদা ভেরিয়েবল। ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের মধ্যে অলওয়েজ ডিফারেন্ট শেট হবে সি এর ভিতরে, কারণ সি হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। ওকে? এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে ভেরিয়েবল ডিক্লারেশনের সময়। তাহলে আমরা কী কী পয়েন্ট পড়লাম? আমরা 4টে পয়েন্ট পড়লাম। কী কী 4টা পয়েন্ট? ফার্স্ট পয়েন্ট আমরা যেটা পড়লাম যে কি অ্যালফাবেটস, নাম্বার এবং আন্ডারস্কোর দিয়ে সি প্রোগ্রামিংয়ের ভিতরে আমরা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারি। অ্যালফাবেট মানে কি? এ বি সি একটা ভেরিয়েবলের নাম হতে পারে, এ একটা ভেরিয়েবলের নাম হতে পারে, নেম একটা ভেরিয়েবলের নাম হতে পারে। ওকে? ডিজিট কি? ডিজিট আমরা কখন ইউজ করবো? N1 একটা ভেরিয়েবলের নাম হতে পারে, N2 একটা ভেরিয়েবলের নাম হতে পারে, N3 একটা ভেরিয়েবলের নাম হতে পারে। আর আন্ডারস্কোর আমরা কীভাবে ইউজ করবো? ধরো এ আন্ডারস্কোর বি একটা ভ্যালিড ভেরিয়েবলের নাম, তারপরে ধরো এজ আন্ডারস্কোর এ একটা ভ্যালিড ভেরিয়েবলের নাম। অর্থাৎ তুমি দুটো ক্যারেক্টারের মাঝখানে আন্ডারস্কোর দিতে পারো। ওকে? দুটো ক্যারেক্টারের মাঝখানে তুমি আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারো, বা স্টার্টিংও তুমি আই থিঙ্ক আন্ডারস্কোর দিতে পারো, স্টার্টিংও তুমি আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারো। ওকে? তো এবার যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তোমাদের ভেরিয়েবলের নাম কখনো নাম্বার দিয়ে শুরু করা যাবে না। 1n দিয়ে তুমি লিখতে পারবে না, 2n দিয়ে লিখতে পারবে না, দিস ইজ রং ভেরিয়েবল ডিক্লেরেশন। 3 নাম্বার কি? ভেরিয়েবলের নামের মাঝখানে ধরো তুমি এ বি দুটো লিখছো, তার মাঝখানে স্পেস দিতে পারবে না। আন্ডারস্কোর দিতে পারো, দেন এটা ভ্যালিড, কিন্তু যদি তুমি শুধু স্পেস দাও দেন এটা রং। ওকে? আর রিজার্ভ কোনো কিওয়ার্ড ইউজ করতে পারবে না, লাইক লং, ইন্ট, এইগুলো তুমি ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবে না। ওকে? আর একটা কি দেখলাম? সি হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, স্মল
লেটারে যদি তুমি এজ লেখো এবং ক্যাপিটাল লেটারে যদি এজ লেখো তাহলে দুটো সম্পূর্ণ আলাদা ভেরিয়েবল হবে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের ভেরিয়েবল সম্পর্কে জানতে হবে। তো আমরা জেনে নিলাম ভেরিয়েবল সম্পর্কে আমাদের এইটুকুই, অর্থাৎ তাহলে কতগুলো ভ্যালিড ভেরিয়েবল কী কী, নেম একটা ভ্যালিড ভেরিয়েবল, এজ একটা ভ্যালিড ভেরিয়েবল, এ একটা ভ্যালিড ভেরিয়েবল, বি একটা ভ্যালিড ভেরিয়েবল, এ আন্ডারস্কোর বি একটা ভ্যালিড ভেরিয়েবল, আন্ডারস্কোর এ বি একটা ভ্যালিড ভেরিয়েবল, এ ওয়ান একটা ভ্যালিড ভেরিয়েবল। আর ইনভ্যালিড ভেরিয়েবল কোনগুলো, 1n ইনভ্যালিড ভেরিয়েবল, তারপরে এ স্পেস বি ইনভ্যালিড ভেরিয়েবল, ওকে। বা তুমি অ্যাম্পারসেন্ট এ যদি লেখো এটা হচ্ছে ইনভ্যালিড ভেরিয়েবল। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ভ্যালিড ভেরিয়েবল কী কী, ভ্যালিড ভেরিয়েবল হলো এগুলো, ওকে। তো এটা গেল তোমার ভেরিয়েবলস। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তোমার কি, ডেটা টাইপ। এবার আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে তোমার ডেটা টাইপস। ডেটা টাইপস কী বললাম, যে কী ধরনের ডেটা আমরা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। তো তার আগে আরেকটা জিনিস বলে দিই, আমরা ভেরিয়েবল কেন ডিক্লেয়ার করি। ধরো তুমি কোনো কিছু 10 স্টোর করতে চাও এবং তারপরে তুমি প্রোগ্রামের ভিতরে 10-এর সাথে 2 মাল্টিপ্লাই করতে চাও। তো তার জন্য প্রথমে তোমাকে 10টা স্টোর করতে হবে। তো 10টা স্টোর করবে কোথায়, তার জন্য তো একটা অ্যাড্রেস লাগবে, তার জন্য তো একটা মেমোরি লাগবে। তো সেই জন্য আমরা ভেরিয়েবল ইউজ করি। a = 10 যদি আমরা লিখি, ইন্ট হবে, অবশ্যই ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। ইন্ট a = যদি 10 লিখি, তাহলে a নামের একটা স্পেস তোমার ক্রিয়েট হয়ে যাবে র্যামের ভিতরে। এ নামের একটা মেমোরি, স্পেস না তো সরি, মেমোরি ক্রিয়েট হয়ে যাবে তোমার র্যামের ভিতরে, ওকে। এ নামের একটা মেমোরি ক্রিয়েট হয়ে যাবে তোমার র্যামের মধ্যে, এবং সেখানে সে এটার জন্য একটা নির্দিষ্ট এরিয়া রিজার্ভ করে রেখে দেবে, ঠিক আছে। তো এই জন্য অর্থাৎ কি, আমরা কী জন্য ভেরিয়েবল ইউজ করি, ভেরিয়েবল ইউজ করি কোনো ডেটা টাইপকে যখন আমরা স্টোর করি তখন তার জন্য একটা মেমোরির দরকার হয়, এবং সেই মেমোরিটাকে ডিফাইন করার জন্য, সেই মেমোরিটাকে একটা নাম দেওয়ার জন্য আমরা ভেরিয়েবল ইউজ করে থাকি। তো এবার আমরা ডেটা টাইপ দেখব। তো ডেটা টাইপ কি, ডেটা টাইপ হলো তুমি কি ধরনের ডেটা স্টোর করতে চাইছো। তো তার জন্য আমাদেরকে জানতে হবে যে আমাদের কাছে কী কী ধরনের ডেটা রয়েছে, ওকে। আমাদের কাছে কী কী ধরনের ডেটা, এখানে একটা ছবি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সবার ফার্স্ট যে ছবিটা রয়েছে সেখানে কি বলছে, যে আমাদের কাছে মেইনলি 4 টাইপের ডেটা টাইপ রয়েছে। আমাদের কাছে মেইনলি 4 টাইপের ডেটা টাইপ রয়েছে। একটা হচ্ছে তোমার বেসিক ডেটা টাইপ, একটা ডিরাইভড ডেটা টাইপ, একটা এনুমেরেশন ডেটা টাইপ, একটা ভয়েড ডেটা টাইপ। তো বেসিক ডেটা টাইপ কোনগুলো, ইন্ট, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, এই 4টে হচ্ছে বেসিক ডেটা টাইপ। ডিরাইভড ডেটা টাইপ কি, যেটা বেসিক ডেটা টাইপকে ইউজ করে তৈরি হয়, অর্থাৎ অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন, প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। তোমরা যদি ফার্স্ট ভিডিওতে দেখো যে এই প্রতিটাই আমরা কী কী টপিক নিয়ে আলোচনা করব এবং কী কী টপিক আমরা জানবো এই ভিডিও সিরিজে, তো সেখানে তোমরা এই টপিকের নামগুলো দেখতে পাবে। এনুমেরেশন সম্পর্কে আমরা আলোচনা করব, এবং ভয়েড ডেটা সম্পর্কে আমি তোমাদের এখনই বলে দিচ্ছি, কারণ তোমরা এখনই বুঝতে পারবে। ভয়েড মানে হলো কোনো কিছু নেই, ফাঁকা, শূন্য, এরকম। মেইনলি কোনো ফাংশন, যে ফাংশনগুলো কিছু রিটার্ন করে না প্রোগ্রামের ভিতরে। এবার ফাংশন কি, তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যদি তোমরা একদমই বিগিনার হও। তো সেই ফাংশন সম্পর্কে আমরা পরবর্তীকালে জানবো, পরবর্তীকালে শিখবো। তো মনে রাখবে, যে ফাংশন কোনো কিছু রিটার্ন করে না সেই ফাংশনকে ডিফাইন করার জন্য আমরা ভয়েড ইউজ করি। অর্থাৎ ভয়েড মানে কি, কিছু না, শূন্য, জিরোও না, জিরোও তুমি ভয়েডের ভিতরে লিখতে পারবে না। ভয়েড মানে কিছু না, শূন্য, জাস্ট ফাঁকা। তো আমাদের মেইনলি কাজ হবে ইন্ট, ক্যার, ফ্লোট, ডাবল, এই নিয়ে এখন আপাতত আমাদের কাজ। তো দেখো আমি তোমাদের একটা কথা বললাম যে ভেরিয়েবলের ডেটা টাইপ ডিক্লেয়ার করার কি দরকার, কারণ দরকার হলো প্রতিটা ভেরিয়েবলের ডেটা টাইপের আলাদা আলাদা সাইজ রয়েছে। অর্থাৎ তুমি যদি কোনো একটা ভেরিয়েবলের ভিতরে কোনো একটা পার্টিকুলার ডেটা টাইপ স্টোর করতে যাও, তো তার জন্য একটা স্পেসিফিক মেমোরি লাগবে। ঠিক সেরকম প্রত্যেকটা ডিফারেন্ট ডেটা টাইপের জন্য আমাদের র্যামের মধ্যে, অর্থাৎ আমাদের মেমোরি স্পেসের মধ্যে আলাদা আলাদা স্টোরেজ ক্রিয়েট হবে, ঠিক আছে, আলাদা আলাদা সাইজের স্টোরেজ ক্রিয়েট হবে। তো সেই জন্য আমরা ডেটা টাইপ ডিফাইন করি, ওকে। তো দেখো এই জায়গাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো যদি আমরা এই ছবিটা দেখি, তো এখানে বলছে যে ক্যারেক্টার, দেখো কত ধরনের ডেটা টাইপ রয়েছে আমাদের কাছে, সাইন্ড ক্যার, আনসাইন্ড ক্যার। তো ক্যারেক্টারের জন্য আমাদের মেমোরির ভিতরে 1 বাইট স্পেস লাগছে। কি কত লাগছে, ক্যারেক্টারের জন্য আমাদের মেমোরির ভিতরে 1 বাইট স্পেস লাগছে, ওকে, 1 বাইট স্পেস লাগছে। তো ইন্টিজারের জন্য কত লাগছে, ইন্টিজারের জন্য আমাদের মেমোরির ভিতরে লাগছে 2 বাইট স্পেস। এবার বাইট কি, 1 বাইট ইজ ইকুয়াল টু, একটা জিনিস মাথায় রাখবে, 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিটস, ওকে, 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিটস। এবার ধরো তাহলে তোমাদের কারোর যদি 4 জিবি র্যাম হয়, ঠিক আছে, আমি একটা ক্যালকুলেশন দিচ্ছি তোমাদেরকে, দেখো তাহলে এটা দেখলে বুঝতে পারবে যে তোমাদের র্যাম কত পাওয়ারফুল। ধরো কারো যদি 4 জিবি র্যাম হয়, তাহলে তার ভিতরে কত পরিমাণ বাইট এবং বিট স্টোর হতে পারে। দেখো
তো 4 জিবির ভিতরে কত এমবি স্টোর হবে? 4 ইন্টু 1024 এমবি। আমরা জানি যে 1 জিবি সমান সমান 1024 এমবি। তারপরে কত কেবি স্টোর হবে? 4 ইন্টু 1024 ইন্টু 1024 কেবি। আবার আমরা কি জানি? 4 ইন্টু 1024 ইন্টু 1024 ইন্টু 1024, এটা কি? এত বাইটস স্টোর হবে। আর এই পুরোটাকে যদি আমি ইন্টু 8 করে দিই তাহলে সেটা হয়ে যাবে তোমার বিটস। ঠিক আছে, তো এত পরিমাণ ভ্যালু তোমার মেমোরির ভিতরে স্টোর হতে পারে। ওকে, তো দেখো, আর প্রতিটা ইন্টিজার অর্থাৎ প্রতিটা ডেটা টাইপ, দেখো আমি এখানে বললাম কি কি, যে ইন্ট, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, তো প্রতিটার জন্য আলাদা আলাদা, প্রতিটা আলাদা আলাদা সাইজ নেয় আমাদের মেমোরির ভিতরে। অর্থাৎ আমরা যদি ইন্টিজার টাইপের ডেটা টাইপ ক্রিয়েট করতে চাই তাহলে তার জন্য আমাদের স্পেস কত লাগবে? 2 বাইট। ওকে, তারপরে আমরা যদি ধরো ফ্লোট টাইপের ডেটা টাইপ ক্রিয়েট করতে চাই, তার জন্য আমাদের মেমোরির ভিতরে কত স্পেস লাগবে? 4 বাইট। ডাবল টাইপের ক্রিয়েট করার জন্য আমাদের কত লাগবে? 8 বাইট। ওকে, লং ডাবলের জন্য কত? 10 বাইট। তো এবার একটা জিনিস দেখো, এই ছবিটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে একটা জিনিস দেখতে পাবে, যেখানে লেখা আছে 32 বিট সিপিইউ, 64 বিট সিপিইউ, আর এটা কত? এটা হচ্ছে তোমার 16 বিট সিপিইউ। অর্থাৎ প্রত্যেকের মেশিনে কোনটা কত বিট, তো সেটা আমাদের জানতে হবে। তো অ্যাকচুয়ালি আমাদের না জানলেও হবে, অ্যাকচুয়ালি সেই বিটের উপরে নির্ভর করে তার ভিতরে সাইজ অ্যালোকেট হয়। অর্থাৎ 64 বিটে ইন্টিজারের সাইজ যত হবে সেটা 16 বিটে সেই ইন্টিজারের সাইজ সমান হবে না। দেখো এখানে, দেখো এটা 16 বিট, তো এটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে, দেখো এইখানে ইন্টিজারের সাইজ কত? এই যে ইন্টিজার, দাঁড়াও কালারটা আমি চেঞ্জ করে নিই। দেখো এখানে যে ইন্টিজার রয়েছে সেই ইন্টিজারের সাইজ কত? 2। আর এখানে যে ইন্টিজার রয়েছে তার সাইজ কত? দেখো 4। 64 বিটে 4, 32 বিটেও 4, কিন্তু 16 বিটে তার সাইজ কত লাগছে? 2। তো এটা কম্পাইলারের উপর ডিপেন্ড করছে যে কোনটা কত বিট। ওকে, কত বিট কম্পাইলার আমরা ইউজ করছি, তো তোমাদের মেশিনের উপর ডিপেন্ড করছে যে কোনটা কত বিট। তো এটা কোথায় চেক করা যায় আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। যদি তোমরা দিস পিসিতে যাও, দিস পিসিতে গিয়ে জাস্ট মাইসের রাইট ক্লিক করে প্রপার্টিসে যাও, এখানেই আই থিঙ্ক দেখিয়ে দেবে তোমাদেরটা কত বিট। তো দেখো তোমরা এখানে দেখতে পাবে, এই দেখো এখানে লেখা আছে 64 বিট অপারেটিং সিস্টেম, অর্থাৎ আমার মেশিনটা 64 বিটের উপর বেসড। তো এইভাবে তোমরা সুতরাং কম্পিউটারের আর্কিটেকচারের উপরে, অর্থাৎ বিট টু বিট ডিপেন্ড করে যে কোনো ইন্টিজারের সাইজ, কোনো ডেটা টাইপ কত সাইজ নেবে। তো সেই জন্য, আর মেইনলি এই সাইজটা ডিফাইন করার জন্যই আমরা যখন কোনো ভ্যালু স্টোর করি তখন আমরা তোমার এইটাকে ইউজ করি। ওকে, মেইনলি এটাকে স্টোর করার জন্য। তো এবার তোমাদের একটা জিনিস যেটা বলা দরকার আমার, সেটা হলো, দাঁড়াও, দেখো এইখানে একটা জিনিস দেখো, 32 বিট বা 64 বিট বা 16 বিটে কতগুলো ভ্যালু, অর্থাৎ একটা ক্যারেক্টারের ভিতরে কত রেঞ্জ থেকে কত রেঞ্জ অবধি ভ্যালু আমরা স্টোর করতে পারি। দেখো ক্যারেক্টারের ভিতরে আমরা স্টোর করতে পারি -128 টু +127 অবধি, এতগুলো ভ্যালু আমরা একটা ক্যারেক্টারের ভিতরে স্টোর করতে পারি। ঠিক সেরকম শর্ট ডেটা টাইপের ভিতরে আমরা -32,768 থেকে 32,767 অবধি। তো এবার তোমরা যদি এইটাতে দেখো তাহলে এইটাতে দেখবে, দেখো সাইন্ড আনসাইন্ড, সাইন্ড ইন্ট, আনসাইন্ড ইন্ট। এবার এই যে ডিফারেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, দুটোই কিন্তু সেম স্পেস নিচ্ছে, তাহলে দুটোর মধ্যে কি ডিফারেন্স? দুটোর মধ্যে ডিফারেন্স হলো যে সাইন ইন্ট মানে কি? সাইন ইন্ট মানে হলো সেটার যে রেঞ্জটা থাকবে সেটা মাইনাস থেকে প্লাসের মধ্যে। দেখো সাইন ইন্ট এই ডেটা টাইপের মধ্যে আমরা কত রেঞ্জ অবধি ভ্যালু স্টোর করতে পারি? -32,768 থেকে +32,767 অবধি। আর আনসাইন্ড ইনদের মধ্যে কত? 0 থেকে স্টার্ট হচ্ছে। আনসাইন্ড ইনদে কোনো নেগেটিভ ভ্যালু স্টোর হবে না। যখন তুমি কোনো ডেটা টাইপকে আনসাইন্ড বলে ডিক্লেয়ার করবে তখন তার ভিতরে কোনো নেগেটিভ ভ্যালু তুমি স্টোর করতে পারবে না। ঠিক আছে, তো মোরাল অফ দ্য স্টোরি হলো যে এত কিছু তোমাদের এখন মাথায় লাগাতে হবে না, যে বেসিক জিনিসটুকু তোমাদের জানলেই চলবে। সেটা হচ্ছে যে আমাদের কাছে কী কী ডেটা টাইপ রয়েছে। বেসিক ডেটা টাইপ ইন্ট, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। ডিরাইভ ডেটা টাইপ কি? অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন বা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপও বলতে পারো। ইউনোমিনেশন ডেটা টাইপ কী? এনাম। আর ভয়েড ডেটা টাইপ ভয়েড। ওকে, তো আর প্রতিটা ডেটা টাইপ মেমোরিতে কম্পাইলারের উপর বেস করে কোনটা কত বিট কম্পাইলার, অর্থাৎ কম্পিউটার আর্কিটেকচারের উপর বেস করে সেটা মেমোরির মধ্যে স্পেস নেয়। যদি কোনো কম্পাইলার 16 বিট হয় সেখানে ইন্টিজার সাইজ নেবে হচ্ছে 2, কিন্তু কোনো কম্পাইলার যদি 64 বিট হয় সেখানে ইন্টিজার সাইজ নেবে 4 মেমোরির ভিতরে, অর্থাৎ 4 বাইট। 4 বাইট মানে কত বিট? 4 × 8, 32 বিট। ওকে,
তো এবার যে জিনিসটা আমাদের দেখতে হবে, এবং এই যে ফরম্যাট যেটা লেখা আছে সেটা আমরা কোডের ভিতরে দেখব কেন এই ফরম্যাটটা লেখা আছে। তো এবার মোটামুটি এখানে থিওরি শেষ, আমরা এবার ডাইরেক্ট কোডে চলে যাব। ঠিক আছে, তো আমরা আমাদের ভিএস কোড ওপেন করব। ভিএস কোড ওপেন করার পরে দেখো এখানে, তো এখানে আমরা আমাদের একটা কোড, ফার্স্ট কোড লিখবো, ধরো ইনক্লুড stdio.h int main ধরো int a is equal to 10, int a is equal to 10, print %d, a, ওকে, return 0, রিটার্ন 0। তো এই প্রোগ্রামটাকে যদি আমি সেভ করি এবং এটাকে যদি আমি রান করি, তাহলে তোমরা দেখো আউটপুটে কি আসছে, সরি এখানে প্রিন্ট এফ হবে, সরি প্রিন্ট, আমি যদি এটাকে রান করি এবং এটা যদি আমি আউটপুটে দেখি, তাহলে দেখো আউটপুটে আমাদের কত আসছে, 10। ঠিক আছে, তো আউটপুটে আসছে 10। এটা হচ্ছে তোমার ইন্টিজার টাইপের ডেটা। এবার কেন ইন্টিজার টাইপের ডেটা? কারণ এবার তোমাদের যে ডিফারেন্সটা জানতে হবে সেটা হচ্ছে কি কি, যে ইন্টিজার, ফ্লোট, ডাবল এগুলো কি কি। তো দেখো ইন্টিজার মানে কি, ইন্টিজার মানে হলো যার ভিতরে সমস্ত ইন্টিজার নাম্বার স্টোর হবে, অর্থাৎ নেগেটিভ নাম্বার থেকে পজিটিভ নাম্বার অবধি যতটা রেঞ্জ তার ভিতরে সমস্ত নাম্বার ইন্টিজার হবে, অর্থাৎ কোনো ডেসিমাল নাম্বার হবে না। ফ্লোটের ভিতরে কি, ফ্লোটের ভিতরে আমরা সমস্ত ডেসিমাল 2.5, তারপরে 2.101, 2.636 সমস্ত ডেসিমাল নাম্বার আমরা ফ্লোট ডেটা টাইপের ভিতরে স্টোর করতে পারি। আর ক্যারেক্টার ডেটা টাইপের ভিতরে আমরা কি স্টোর করতে পারি, ক্যারেক্টার ডেটা টাইপের ভিতরে আমরা স্টোর করতে পারি হচ্ছে তোমার সি, ডি, এ, বিভিন্ন ধরনের অ্যালফাবেট, ক্যারেক্টার এগুলো স্টোর করতে পারি। ওকে, তো আর ডাবল কি, ডাবল হলো তোমার ফ্লোটেরই এক্সটেন্ডেড ভার্সন, অর্থাৎ ফ্লোটের ভিতরে এই দশমিকের পরে অর্থাৎ ডেসিমালের পরে ম্যাক্সিমাম 6টা নাম্বার অবধি আমরা স্টোর করতে পারি আইডিয়ালি, আর তার বেশি যদি স্টোর করতে যাই তখন আমাদের ইউজ করতে হবে ডাবলের। ওকে, তো মেইনলি এই 4টার ব্যবহার আমরা দেখব, তো চলো দেখে নিই। আর প্রতিটাকে ডিফাইন করার জন্য আরেকটা জিনিস তোমাদের দেখতে হবে, যে প্রতিটার ফরম্যাট ডিফাইন করার জন্য যখন দেখলে আমরা যখন ইন্ট লিখলাম, ইন্ট আমরা কি লিখলাম, ইন্ট a is equal to 10, আমরা এটা লিখলাম int a is equal to 10। তো int a is equal to 10 কে যখন আমরা প্রিন্ট করতে যাচ্ছি তখন এই %d ফরম্যাট স্পেসিফায়ারটা আমরা ইউজ করছি, %d এটা আমরা ইউজ করছি। কেন ইউজ করছি? কারণ এটাই বলছে যে এটা আসলে ইন্টিজার, %d ইন্টিজারকে বোঝায়। ঠিক সেরকম ফ্লোটকে বোঝানোর জন্য %f, ঠিক সেরকম ডাবলকে বোঝানোর জন্য %lf, ঠিক আছে, ঠিক সেরকম ক্যারেক্টারকে বোঝানোর জন্য %c। ওকে, তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, যে ক্যারেক্টারকে বোঝানোর জন্য %c, ইন্টিজারকে বোঝানোর জন্য %d, এবং তোমার ডাবলকে বোঝানোর জন্য %lf, ফ্লোটকে বোঝানোর জন্য %f। তো এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। ওকে, তো এবং মনে রাখতে হবে, এটা তোমাদের মুখস্থ করার কিছু নেই, এটা কোড করতে করতেই তোমাদের মনে চলে আসবে, প্র্যাকটিস করতে করতেই তোমাদের মনে থাকবে। ওকে, তো ধরো যদি আমরা এখানে লিখি যে ক্যার w ইজ ইকুয়াল টু, ধরো ক্যার c1 ch, ক্যার ch ইজ ইকুয়াল টু, যদি আমি লিখি তার ভিতরে একটা c স্টোর করলাম, এই c ক্যারেক্টারটা তার ভিতরে স্টোর করলাম, এবং যদি আমি এটাকে প্রিন্ট করতে যাই, প্রিন্টএফ পার্সেন্টেজ, এখানে আমাদের কি দিতে হবে, %c, কারণ এটা ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার কি, ক্যারেক্টারের ফরম্যাট হচ্ছে c। তারপরে দেওয়ার পরে আমাদেরকে জাস্ট এই ভেরিয়েবলের নামটা পাস করে দিতে হবে, দিলেই হয়ে যাবে। তারপরে যদি আমি এটাকে সেভ করি এবং যদি আমি এটাকে রান করি, তাহলে দেখো, তো আমি এখানে কি করলাম, ডবল কোটেশন হবে না, সিঙ্গেল কোটেশন হবে। সিঙ্গেল কোটেশন হিসেবে দিয়ে আমি যদি এটাকে রান করি, তাহলে দেখো কি কি প্রিন্ট হচ্ছে, যে এখানে একটা /n দিয়ে দিই, /n হচ্ছে তোমার স্পেস বোঝাতে ইউজ হয়। তো দেখো প্রথমে প্রিন্ট হলো তোমার 10 এবং তারপরে প্রিন্ট হলো তোমার c, অর্থাৎ আমরা ক্যারেক্টার প্রিন্ট করার জন্য কি ইউজ করব, c। ঠিক সেরকমই যদি আমরা ফ্লোট লিখি, ফ্লোট f1 ইজ ইকুয়াল টু, আমি যদি লিখি যে ধরো যে কোনো একটা ডেসিমাল নাম্বার 2.68, ফ্লোট f1 ইজ ইকুয়াল টু 2.68, এবং আমি যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট ফ্লোটের জন্য আমরা কি ইউজ করি ফরম্যাট স্পেসিফায়ার বলো তো, ফ্লোটের জন্য আমরা ইউজ করি %f দিয়ে আমরা যদি f1 লিখি এবং এটাকে সেভ করি এই প্রোগ্রামটাকে, এবং এটাকে যদি আমরা রান করি, তার আগে এখানে আমি একটা স্পেস দিয়ে দিই, হ্যাঁ, এবং আমরা যদি এটাকে রান করি,
প্রিন্ট হবে না, প্রিন্টে বারবার যেহেতু আমি পাইথনে বেশি কোড করি সেই জন্য বারবার প্রিন্ট লিখে দিচ্ছি, সরি সেই জন্য। তো দেখো 2.6800, দেখো আমি কি বলেছিলাম, ফ্লোটের ভিতরে ডেসিমালের পরে কটা নাম্বার অবধি স্টোর হয়, 6টা নাম্বার, 2.680 তারপরে 3টে জিরো, ঠিক আছে, দেখেছো 6টা নাম্বার অবধি স্টোর হচ্ছে। তো এইভাবে আমরা সি এর ভিতরে তোমার ভেরিয়েবলের ইউজ করি এবং ডেটা টাইপের ইউজ করি, ঠিক আছে। তো এটাই হচ্ছে সি এর ভিতরে ভেরিয়েবল এবং ডেটা টাইপের মেন ইউজ। অর্থাৎ কোনো কিছুকে আমরা যখন স্টোর করতে চাই তখন আমরা ভেরিয়েবল এবং ডেটা টাইপের ইউজ করি, এবং কী ধরনের ডেটা স্টোর করব সেটা বোঝানোর জন্য ডেটা টাইপ, এবং কোথায় স্টোর করব সেই এরিয়াটার একটা নাম দেওয়ার জন্য আমরা ভেরিয়েবলের ইউজ করি। তো এইটুকু জিনিস হচ্ছে মেন, ঠিক আছে। বাকি যে ভেরিয়েবল এবং ডেটা টাইপ সম্পর্কে তোমাদের ধারণা কখন ক্লিয়ার হবে, যত তোমরা কোড করবে এবং নেক্সট ভিডিও থেকে আমরা যত প্র্যাকটিক্যাল করব তত তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে, ওকে। তো নেক্সট ভিডিওটা মেইনলি বেসিক্যালি প্র্যাকটিক্যালের উপরেই হবে। ওই ভিডিওতে আমরা অপারেটর সম্পর্কে জানবো। তো আজকের ভিডিওতে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।